নিয়ম 3, রস্যু যোগ রস্যু, রস্যু যোগ দীর্ঘ, দীর্ঘ যোগ রস্যু, দীর্ঘ যোগ দীর্ঘ। এই 4টা প্রক্রিয়ায় তৈরি করবে দীর্ঘ। এই দীর্ঘটা কার রূপে? কার রূপে? প্লাস এর পূর্বের পূর্বের ধ্বনির সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে বসবে। তাহলে রস্যু প্লাস রস্যু, রস্যু প্লাস দীর্ঘ, দীর্ঘ প্লাস রস্যু, দীর্ঘ প্লাস দীর্ঘ, এই 4টা প্রক্রিয়ায় দীর্ঘ তৈরি করবে। এই দীর্ঘটা কার রূপে? প্লাসের পূর্বের ধ্বনির সাথে যুক্ত হয়ে বসবে। এটা ছিল আমাদের 3 নম্বর নিয়ম। আগের 2টা নিয়ম যদি বুঝে থাকেন তাহলে এখন 7 নাম্বার নিয়ম পর্যন্ত আমরা যে নিয়মগুলো পড়াবো, এই 7 নাম্বার নিয়মগুলো একই রকম। 1 নাম্বার নিয়ম বুঝলেই 7টা নিয়ম শেষ। তাই আমরা দ্রুত চলে যাব। দেখুন, আমরা 1 নাম্বার নিয়মে ওইটাই লিখছিলাম, 2 নাম্বার নিয়মে ওইটাই লিখছি, 3 নাম্বার নিয়মে আমরা এটাই লিখেছি, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার নিয়মে আমরা এটাই লিখবো। জাস্ট খালি এখানে কন্টেন্টগুলো পরিবর্তন হবে। তাহলে আমরা যদি বলি মরু, মরু যোগ উদ্যান, দেখেন এখানে আছে রস্যু, এই পাশে আছে রস্যু, দুইটা মিলে হয়ে যাবে দীর্ঘ। আর এই দীর্ঘটা কার রূপে বসবে? অন্তস্থ র এর সাথে। তাহলে আমরা বসাইলাম ম অন্তস্থ র মর, এর সাথে দীর্ঘ উকার মরু। এই যে এর সাথে আছে দেন, এই যে দিয়ে দিলাম ধেন, এই হয়ে গেল মরু উদ্যান। তাহলে মরু উদ্যানের সন্ধি বিচ্ছেদটা স্যার কেমন? আমরা এই পাশে এই পাশে আসেন, এই যেখানে দীর্ঘ উকার আছে, তাহলে প্রথমে আমরা নিব মর, মর নিলাম, সূত্রের প্রথম রস্যু নিলাম রস্যু, তাহলে মরু বানানটা এভাবেই। এরপরে এখানে আছে যেহেতু দীর্ঘ করে সন্ধি করতেছি, তার মানে এখানে আমাদের প্রথমে একটা রস্যু নিতে হবে, যে সূত্রের রস্যু। রস্যু দিয়ে যদি অর্থ না পান সেক্ষেত্রে আপনি দীর্ঘও নিতে পারবেন। তাহলে উদ্যান বানানটা, উদ্যান কথার অর্থ বাগান, উদ্যান বানানটা সাধারণত রস্যুকার দিয়া, এই যে সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। আমরা যদি আরো একটা এক্সাম্পল দিই, আমরা বললাম বধূ, বধূ যোগ উক্তি। এই যে উক্তি কথাটা রস্যুকার দিয়া, জীবনে বহুত পড়েছেন উক্তি, উক্তি পরিবর্তন, রস্যুকার দিয়া, রস্যু দিয়া। তাহলে এই পাশে আছে কি দীর্ঘ উ, এই পাশে আছে কি রস্যু, দুইটা মিলে হবে দীর্ঘ উ। কার রূপে বসবে? যে এখানে। তাহলে আমরা বসাইলাম বদ, বদ এর সাথে দীর্ঘ উকার বধূ, এর সাথে কয়তয় রস্যইকার, এই যে হলো বধূক্তি, মানে নতুন বউয়ের উক্তি। তাহলে এই পাশ থেকে এই পাশে আসবো, এই যে দীর্ঘ উকার আছে, তাহলে আমরা প্রথমে নিলাম বদ ও বদ, এর সাথে রস্যু উকার বধূ। দেখুন বধূ বানানটা রস্যু উকার দেয়া না, তাহলে আমরা দীর্ঘ উকার দিই, এই যে দীর্ঘ উকার দিলাম। এরপরে সূত্রের রস্যু নিলাম, এই যে রস্যু নিলাম, এই যে কয়তয় রস্যইকার দিয়ে দিলাম, এই যে হলো উক্তি, উক্তি বানানটা রস্যই দেয়। এই যেভাবে এই 3 নম্বর নিয়মের এই যে শব্দ থেকে এইভাবে সন্ধি বিচ্ছেদ করে ফেলতে পারবেন। তবে এখান থেকে এখানে আপনি আসতে পারবেন না, তাই এটা একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলেই আপনি পেয়ে যাবেন বধূ বানানটা কেমন, উক্তি বানানটা কেমন, মরু বানানটা কেমন, উদ্যান বানানটা কেমন। তাহলে আপনার একটা ধারণা জন্ম নেবে। এটাই ছিল আমাদের 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কথা বলবেন, না বুঝলে কথা বলবেন, অথবা আপনার কাছে কোনো শব্দ থাকলে আপনি আমাকে কোশ্চেন করবেন। বসে থাকা যাবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে থাকার জন্য আপনাকে সব কিছুতে এগিয়ে থাকতে হবে। না বুঝলে কোশ্চেন করুন, না বুঝলে কোশ্চেন করুন, আর বুঝে থাকলে এস বলুন। ধন্যবাদ। এবার দেখুন, আমরা যদি 4 নম্বর নিয়মটা দেখাই, নিয়ম 4 নম্বর নিয়মে আছে পূর্বপদের স্বর ও পরপদের রস্যই, স্বর ও দীর্ঘই, স্বর আ যোগ রস্যই, স্বর আ যোগ দীর্ঘই ইকুয়াল টু তৈরি করবে এ, এ তৈরি করবে। কি তৈরি করবে? এ। তাহলে প্লাসের আগে ও এবং আ, প্লাসের পরে রস্যই এবং দীর্ঘই, দুইটা থাকলে যেটা তৈরি করবে সেটা হলো এ। এই এটা কার রূপে প্লাসের পূর্বে বর্ণের সাথে যুক্ত হবে? তাহলে আমরা বললাম ধরেন শুভ, শুভ, আহা, শুভ, শুভ যুগ ইচ্ছা,
ইচ্ছা। তাহলে দেখেন এই যে বয়ের সাথে আছে একটা ও, আর এই পাশে আছে রস্যই, দুইটা মিলে তৈরি করবে এ। এই এটা কার রূপে বসবে? এই যে বয়ের সাথে। তাহলে আমরা বললাম তালব্য রস্যইকার রস্যকার সু, এর সাথে ভ শুভ, এর সাথে একার শুভে। এই যে চ ছ আকার, এই যে হয়ে গেল শুভেচ্ছা। তাহলে শুভেচ্ছার সন্ধি বিচ্ছেদটা শুভ যুগ ইচ্ছা, শুভ যুগ ইচ্ছা। আমরা যদি আরো এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই, আরো এক্সাম্পল দেখেন, আমরা যদি এরকম বলি সযুগ ইচ্ছা, তাহলে দেখেন এই যেখানে আছে এ ও, এই যেখানে আছে রশ্মি, দুইটা মিলে হয়ে যাবে এ। এটা কার রূপে বসবে? যেখানে, তাহলে আমরা বসাইলাম দন্ত স ব স, এর সাথে একার সে, এর সাথে চ ছ সংযুক্ত, এই যে হলো স্বেচ্ছা। তাহলে স্বেচ্ছা এর সন্ধি বিচ্ছেদটা সযুগ ইচ্ছা ইকুয়াল টু স্বেচ্ছা। বলুন তো 4 নাম্বার নিয়মটা বুঝলেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। এবার দেখুন আমরা যদি 5 নাম্বার নিয়মটা দেখাই। 5 নাম্বার নিয়ম। 5 নাম্বার নিয়মে আছে, আমরা এখানে দিব স্বর ও যুগ এ, স্বর ও যুগ ওই, স্বর আ যুগ এ, স্বর আ যুগ ওই, দুইটা মিলে তৈরি করবে ওই ওই। আর এই ওইটা কার রূপে প্লাসের পূর্বের ধ্বনির সাথে যুক্ত হবে? তাহলে আমরা বলি দেখুন, জ ন যুগ এক। তাহলে দেখেন দন্তনর সাথে একটা ও আছে, এই পাশে একটা এ আছে, দুইটা মিলে তৈরি করবে ওই। আর এই ওইটা কার রূপে বসবে? দন্তনয়ের সাথে। তাহলে আমরা বসাইলাম জ দন্তন জন, এর সাথে ওই কার জনই, এই যে এখানে আছে ক, এখানে না বসায় দেন, এই যে হয়ে গেল জনই। দেখুন আমরা যদি মতৈক্য এর সন্ধি বিচ্ছেদ করি, তাহলে আমরা বলবো মত যুগ ঐক্য, এই যে ঐক্য। তাহলে তো এর সাথে ও, এই পাশে ওই, দুইটা মিলে তৈরি করবে ওই, কার রূপে বসবে? তো এর সাথে। তাহলে আমরা বসাইলাম মত, এর সাথে ওই কার মতই, এর সাথে কয় জফলা, এই যে হয়ে গেল মতৈক্য। বলুন বুঝলেন? একজনই খালি জি কইতাছেন, বাকিগুলা কই ঘুমায় আছে নাকি? হ্যাঁ, বাকিগুলা কথা টথা কয় না কে? না ক্লাস পাল্লা তে কথা কন না কেন মেয়া? বুঝছেন এটাই কইবেন, না বুঝলে ওইটাও কইবেন, আমি আবার বুঝামু। তাহলে দেখুন মহৈ সৌর্য, মহৈশ্বর্য এর সন্ধি বিচ্ছেদ করেন তো দেখি কেমন পারবেন। বুঝলেন যেহেতু। হাই হাই, আপনারা তো পারেনি দেখি, ধন্যবাদ। তাহলে সন্ধিটা হবে মহাযুগ ঐশ্বর্য। বই দেখে কই দিছেন? হ্যাঁ, বলার সাথে সাথে পারলেন যে, বুঝলাম না তো। আচ্ছা দেখুন, এবার আমরা পড়াবো 6 নাম্বার নিয়মটা। 6 নাম্বার নিয়ম 6, এখানে আমরা পড়াবো স্বর অ যোগ রস্যু, স্বর অ যোগ দীর্ঘ, স্বর আ যোগ রস্যু, স্বর আ যোগ দীর্ঘ ইকুয়াল টু তৈরি করবে ও তৈরি করবে। আর এই ওটা কার রূপে? প্লাসের পূর্বের বর্ণের সাথে যুক্ত হবে। কি রূপে? কার রূপে। তাহলে আমরা যদি বলি যথা যুগ উচিত, উচিত, তাহলে এই পাশে আছে কি আ, এই পাশে আছে কি রস্যু, দুইটা মিলে তৈরি করবে ও। এই ওটা কার রূপে বসবে? থয়ের সাথে। তাহলে আমরা বসাইলাম য থ, এর সাথে ও কার যথ, এর সাথে চিত, এই যে হলো যথোচিত। তাহলে যথোচিতের সন্ধি বিচ্ছেদটা যথাযুগ উচিত, যথাযুগ উচিত। পারবেন ইনশাল্লাহ? হুম। আচ্ছা দেখুন আমরা আরেকটা এক্সাম্পল দিলাম, মহাযুগ উৎসব, উৎসব,
তাহলে এই পাশে আছে কি আ, এই পাশে আছে কি রস্যু, দুইটা মিলে তৈরি করবে ও, কার রূপে বসবে হয়ের সাথে। তাহলে আমরা বসাইলাম মহ, এর সাথে ও কার মহু, এর সাথে খণ্ডত দন্ত স ব, মহোৎসব। তাহলে এটা কিন্তু শুদ্ধ বানানেও কোশ্চেন হতে পারে, এই যে এই শব্দগুলা কিন্তু শুদ্ধ বানানেও কোশ্চেন হতে পারে, একটু খেয়াল করে পড়তে হবে। ব্যাপারটা ক্লিয়ার? ধন্যবাদ। এবার আসুন আমরা যদি 7 নাম্বার নিয়মটা দেখাই। 7 নাম্বার নিয়ম, তাহলে আমরা দেখব অ যোগ উ, অ যোগ ও, অ যোগ আ যোগ ও, আ যোগ ও ইকুয়াল টু তৈরি করবে ও। দেখুন ও কার রূপে প্লাসের পূর্বের ধ্বনির সাথে যুক্ত হয়ে বসবে, তাহলে আমরা বললাম মহা যুগ ঔষধ, ঔষধ। তাহলে দেখুন এখানে আছে কি হ আছে, তাহলে হ থাকলে হবে মহাযোগ ঔষধ না ঔষধ, হ্যাঁ ঔষধি। তাহলে এখানে আছে আ আর এখানে আছে ও, দুইটা মিলে হবে ও, এটা কার রূপে বসবে হয়ের সাথে। তাহলে আমরা বসাইলাম ম হ, এর সাথে ও কার মহৌ, এরপরে সৎ, এই যে হলো মহৌষধ। তাহলে মহৌষধের সন্ধি বিচ্ছেদটা হলো মহাযোগ, মহাযোগ ঔষধ, মহৌষধ। দেখুন আমরা যদি বলি বন যুগ ঔষধি, ঔষধি, তাহলে বনের সাথে অ, এর সাথে ও, দুইটা মিলে তৈরি করবে ও, কার রূপে বসবে দন্তন এর সাথে। তাহলে আমরা বসাইলাম ব দন্তন বন, এর সাথে ও কার বনৌ, এর সাথে স দ রস্যই কার, এই যে বনৌষধি। বলুন বুঝলেন এটা? বুঝলেন? হ্যাঁ ধন্যবাদ। এরপরে আমরা পড়াবো 8 নাম্বার নিয়ম। 8 নাম্বার নিয়ম থেকে এরপরে যা আমরা পড়াবো এগুলো সব ব্যতিক্রম নিয়ম, একটু বোঝার চেষ্টা করবেন। 1 থেকে 7 নাম্বার পর্যন্ত নিয়ম ছিল একই রকম নিয়ম, তাই আমরা একবার লিখে ফেললেই এই বাকিটা আর লেখা লাগে নাই। তো 8 নাম্বার নিয়ম থেকে দেখবো আমরা একটু ব্যতিক্রম নিয়ম, একটু ব্যতিক্রমতা শুরু হয়েছে। কি ব্যতিক্রমতা আমরা একটু দেখি। 8 নাম্বার গুরুত্বপূর্ণ নিয়ম, আমরা বললাম ও যোগ রি, আ যোগ রি, দুইটা মিলে তৈরি করবে অর, পরে হচ্ছে অ যোগ রি, আ যোগ রি, দুইটা মিলে তৈরি করবে আর, দুইটা মিলে তৈরি করবে আর। তাইলে দেখুন একই রকম কন্টেন্ট, একবার অর তৈরি করে একবার আর তৈরি করে। তাহলে স্যার আমরা কোথায় অরের নিয়মটা বসাবো আর কোথায় বসাবো আর এর নিয়মটা? এবং এতক্ষণ আমরা দেখছিলাম একটা একটা বর্ণ তৈরি করেছিল, এখন দেখছি আমরা দুইটা বর্ণ তৈরি করে ফেললো। এই দুইটা বর্ণ আমরা কোথায় বসাবো? দেখুন আগের মতোই এখানে অ এবং এখানে আ, এই প্রথম দুইটা বর্ণ আগের মতোই কার রূপে প্লাসের পূর্বের যে ধ্বনিটা থাকবে এটার সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে বাকি রইল কি অন্তঃস্তর, এই অন্তঃস্তরটা রেপ হয়ে প্লাসের পরের বর্ণটার উপরে বসবে। আমরা লিখে দিলাম, দেখুন এখানে লিখে দেই একটু, অ এবং আ আগের নিয়ম গুলোর মতোই প্লাস এর পূর্বের ধ্বনির সাথে যুক্ত হয়ে বসবে আর অন্তস্থ রটা রেফ হয়ে প্লাস এর পরের
ধ্বনির উপরে উপরে বসবে। তাহলে নিয়মটা হলো কি, অরের অ এবং আর এর আ, এই দুইটা আগের মতোই, আগের নিয়মগুলোর মতোই প্লাস এর পূর্বের ধ্বনির সাথে যুক্ত হয়ে বসবে, আর অন্তস্থ রটা রেফ হয়ে প্লাস এর পরের ধ্বনির উপরে বসবে। আচ্ছা এক্সাম্পল দেখুন, এইটাও বড় কথা না, বড় কথা হলো স্যার এখানে আমরা কখন ওরের নিয়মটা বসাবো কখন আর এর নিয়মটা বসাবো, এটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। ধরেন আমরা বললাম দেবর্ষি, দেবর্ষি, আমরা বললাম মহর্ষি, আমরা বললাম সপ্তর্ষি, আমরা বললাম অধমর্ণ, অধমর্ণ, আমরা বললাম উত্তমর্ণ। দেখুন এই যে শব্দগুলো আমরা লিখলাম, একটা থিওরি হলো সব কয়টা শব্দের মধ্যেই দেখেন রেফ আছে, সব কয়টা শব্দের শেষ বর্ণটার উপরে রেফ আছে। আবার দেখবেন এই রেফের আগে প্রত্যেকটা শব্দের রেফের ঠিক আগ মুহূর্তে ও আছে, যে দেব বয়ের সাথে ও, এই যে অন্তস্তর অর, মহ হয়ের সাথে ও, এই যে অন্তস্তর অর, সপ্ত তয়ের সাথে ও, এই যে অন্তস্তর অর, অদম ময়ের সাথে ও, এই যে অন্তস্তর অর, উত্তম ময়ের সাথে ও, এই যে অন্তস্তর অর। তার মানে এই সব কয়টা শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওর আছে, কি আছে, ওর আছে। তাহলে আমরা ওরের নিয়মটা এখানে বসাবো, আর এর নিয়মটা কোথায় বসাবো, শব্দের মধ্যে যদি আর থাকে তাহলে আমরা আর এর নিয়মটা বসাবো। দেখুন যেখানে ওর উচ্চারিত হয়েছে এইটা আপনি প্লাসের আগে রেখে দিবেন, তাহলে আমরা বললাম দেব। আচ্ছা বলুন এটা কি আসলে দেব নাকি দেবা? এই দেব কথার অর্থ দেবতা, দেবা কথার কোনো অর্থই নেই। তাহলে দেব, এখানে এই যে সূত্রের রি 100% দেখেন রি আছেই, তার মানে নিয়মের রি আপনাকে নিতেই হবে। এই যে নিয়মের রি আমরা নিলাম, এরপরে আছে কি মূর্ধন্য ষ, রেফ এবং রস্বইকার। আমরা রেফটা নিব না, রেফটা ছাড়া যেটুকু আছে এইটুকু নিয়ে নিব, তাহলে নিলাম সি। তাহলে অর্থ ইরা সন্ধি বিচ্ছেদটা দাঁড়াইলো দেবযু ঋষি, রেফটা নিলাম না। দেখি তো আমরা এখন দেবর্ষি করতে পারি কিনা। বয়ের সাথে আছে একটা ও, এই পাশে আছে একটা রি, দুইটা মিলে তৈরি করে অর। তাহলে আমরা সূত্র বলছে অরের ওটা কার রূপে, প্লাসের আগের বর্ণটার সাথে যুক্ত হয়ে যাবে, আর অন্তস্থ রটা রেফ হয়ে প্লাসের পরে যে বর্ণটা থাকবে এর উপরে বসবে। তাহলে আমরা বসায় দিলাম দেব, দেব। দেখুন বয়ের সাথে ও টু ও যুক্ত হয়ে গেছে, তাহলে ও আমার আলাদা যুক্ত করা লাগছে না। তাহলে নিলাম আমরা সি, এই যে নিলাম আমরা সি, এই যে এখানে বাকি রইল অন্তস্তর, এটা রেপ করে বসায় দেন, এই যে হয়ে গেল দেবর্ষি। বলুন তো নিয়মটা বুঝলেন নাকি আরেকটা বোঝায় দিতে হবে? আচ্ছা এখানে 5টা শব্দ আমরা রেখেছি, কোন শব্দটা বোঝায় দিলে আপনি বুঝবেন বলুন? বলুন বলুন একটা বলুন, কোনটা বোঝায় দিতাম? উত্তমর্ণ বোঝায় দিতাম। দেখুন এই দেখেন একদম সহজ, পানির মতন সহজ। এই যে আমরা বলছিলাম যেখানে অর উচ্চারিত হয়েছে, যে ময়ের সাথে অ, এই যে অন্তস্তর অর, যেখানে অর উচ্চারিত হয়েছে এটা প্লাসের আগে রাখুন, তাহলে আমরা রেখে দিলাম উত্তম। দেখুন এটা কি উত্তম নাকি উত্তমা? অবশ্যই উত্তম, তাহলে আমরা ওই থাকবে। এরপরে আমরা এই যে সূত্রের বা নিয়মের ঋ নিব, এই যে নিয়মের ঋ নিলাম, বলছিলাম আমরা রেপটা নিব না, আর যা আছে তাই নিব, তাহলে আছে কি মূর্ধন্য, এই যে নিলাম মূর্ধন্য। তাহলে আমরা বললাম উত্তম যুগ ঋণ, এটাই উত্তমর্ণের সন্ধি বিচ্ছেদ। এখন দেখি তো আমরা উত্তমর্ণ হলো কিনা। ময়ের সাথে একটা ও আছে, এই পাশে একটা রি আছে, দুইটা মিলে তৈরি করবে অর। ওরের ওটা বসবে ময়ের সাথে, আর অন্তস্তরটা বসবে মূর্ধন্য এর উপরে। তাহলে আমরা বসাইলাম উত্তম, এর সাথে ও ওটু যুক্ত হয়ে গেছে, আমরা নিলাম খালি মূর্ধন্য, এই যে নিলাম মূর্ধন্য, এই যে অন্তস্তরটা এর উপরে বসায় দিলাম, এই যে হয়ে গেল উত্তমর্ণ। তাহলে উত্তমর্ণের সন্ধি বিচ্ছেদটা হলো উত্তম যুগ ঋণ, অধমর্ণের সন্ধি বিচ্ছেদটা হলো অধম যুগ ঋণ, মহর্ষি এর সন্ধি বিচ্ছেদটা হলো মহাযুগ ঋষি, মোহ না, মোহর কোনো অর্থ নাই, তাহলে মহাযুগ ঋষি।
মহর্ষি, সপ্তযুগ ঋষি, সপ্তর্ষি, তারপরে হলো অধমন আর উত্তমন তো বলেই দিলাম। বলুন, বুঝছেন? ধন্যবাদ। এবার এটা মুছে দিয়ে আমরা আর এর নিয়মটা দেখাবো। দেখুন, আমরা বললাম শীতার্ত, শীতার্ত, আমরা বললাম তৃষ্ণার্ত, আমরা বললাম ক্ষুধার্ত, আমরা বললাম ভয়ার্ত, আমরা বললাম পিপাসার্ত। একটু খেয়াল করে দেখুন, প্রত্যেকটা শব্দের মধ্যেই রেফ আছে। রেফ, রেফের আগে আ আছে। এই যে আ আছে, এই যে আ আছে, এই যে আ আছে, এই যে আ আছে, এই যে আ আছে। তার মানে এখানে আ অন্তস্তর আর, 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 তার মানে সব কয়টা শব্দের মধ্যে আর শব্দটা লুকায়িত আছে। তাই আমরা আর এর নিয়মটা বসায় দিব। তাহলে দেখুন, শীতার্থ সন্ধি বিচ্ছেদটা আমরা বললাম শীত, শীত যুগ সূত্রের রি আপনাকে নিতেই হবে। তাহলে আমরা নিলাম রি, রয়েছে কি তো আর রেফ। আমরা বলছিলাম, আগেই বলছিলাম রেফটা নিব না, যেটা থাকবো এটা নিব। তাহলে রেফটা নিলাম না, রইলো তো। তাহলে পরপদে হবে ঋত। আরেকটা মজার কথা হলো, এই পাঁচটা শব্দেই দেখেন পরপদে ঋতই হবে, কারণ পাঁচটার মধ্যেই তো আছে। খালি তোই নিব আমরা, রেফটা নিব না। আর সূত্রের নিব রি, তাহলে ঋতই হবে। পরপদে সবসময় ঋতই হবে। তাহলে তয়ের সাথে আছে কেউ, এ পাশে আছে কি রি, দুইটা মিলে তৈরি করলো কি আর। আর এর আটা বসবে তয়ের সাথে, অন্তস্তরটা বসবে আরেকটা তয়ের সাথে। তাহলে আমরা বসাইলাম শীত, এর সাথে আকার সীতা, এর সাথে তো এই যে নিলাম, তো এই যে অন্তস্তটা রেপ করে বসাই দিলাম, এই যে হয়ে গেল শীতার্থ। যদি আপনি আগের নিয়মটা বুঝে থাকেন তাহলে এটা ওটুই বুঝছেন। দেখুন তো এই নিয়মটা বুঝলেন কিনা, নাকি আরো এক্সাম্পল দিতে হবে? কোনটা দিব কোন? পাঁচটা দিয়ে রাখছি, কোনটা বুঝাই দিলে বুঝবেন? পিপাসার্থ। দেখুন, আমরা পিপাসার্থে যদি সন্ধি বিচ্ছেদ করি, পি পা সা যুগ সূত্রের রি নিলাম আমরা রি, এর সাথে তো নিব, এই যে ঋতু, কারণ আছেই তো, রেপটা নিব না, তাহলে তো নিলাম। তাহলে দেখুন, এ পাশে আছে কি আ, এ পাশে আছে কি রি, দুইটা মিলে কি তৈরি করবে আর। আর এর আটা বসবে কোথায়? এই যে দন্তস্বরের সাথে অন্তস্তরটা বসবে কোথায়? তো এর উপরে। তাহলে আমরা বসাইলাম পি পা স, পিপাস, এর সাথে আকার পিপাসা। এখানে আছে কি তো, নিলাম তো, আর অন্তস্তটা ডিপ করে বসাই দিলাম, এই যে হয়ে গেল পিপাসার্থ। ঠিক এরকমই তৃষ্ণা যুকৃত তৃষ্ণার্থ, ক্ষুধা যুকৃত ক্ষুধার্ত, ভয় যুকৃত ভয়ার্থ। এটা কিন্তু ভয়াযুক আর্ত না, অথবা ভয় যুগ আর্ত না, এটা হবে ভয় যুগ ঋত ইকুয়াল টু ভয়ার্থ। বলুন ভাই, বুঝলেন? বুঝলেন? দেখুন, এখন কিন্তু আমরা শব্দ থেকে ভেঙে দিচ্ছি, শব্দ থেকে ভেঙে দিচ্ছি। আচ্ছা, এটা ছিল 8 নম্বর নিয়ম। একটু ব্যতিক্রম, কোশ্চেন আসে প্রায়ই, আমরা দেখতে পাই এই নিয়মটা থেকে কোশ্চেন আসে। নয় নাম্বার নিয়মটা দেখুন। 9 নম্বর নিয়মে পাবেন আপনারা পূর্বপদী রি অথবা রিকার, আর পরপদে থাকবে অন্য স্বর বর্ণ, দুইটা মিলে যেটা তৈরি করবে সেটা অন্তস্থ র। এই অন্তস্থ রটা ফলা রূপে প্লাসের পূর্বের বর্ণের সাথে যুক্ত হবে। তাহলে অন্তস্থ র কি রূপে প্লাসের পূর্বে বর্ণের সাথে যুক্ত হবে? ফলা রূপে। আবার বলছি, পূর্বপদে থাকবে রি অথবা রিকার, পরপদে এই রি ব্যতীত অন্য যে কোনো স্বরবর্ণ আসলেই দুইটা মিলে তৈরি করবে অন্তস্থ র। আর এই অন্তস্থ রটা ফলা রূপে প্লাসের পূর্বের বর্ণের সাথে যুক্ত হবে। এখান থেকে একটা নতুন নিয়ম শুরু হবে, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু
সামনে যায় সন্ধি বিচ্ছেদ করতে পারবেন না। দেখুন আমরা বললাম পিতৃ, পিতৃ যোগ অর্থ। তাহলে দেখুন তয়ের সাথে আছে কি রিকার, রিকার মানে কি রি যোগ এই পাশে আছে কি অ, দুইটা মিলে তৈরি করবে কি অন্তস্থ র। এই যে দেখুন রি ব্যতীত অন্য বর্ণ, রি ব্যতীত অন্য বর্ণ থাকলেই অন্তস্থ র তৈরি করবে। আর এই রটা ফলার রূপে যে প্লাসের পূর্বের ধ্বনিটার সাথে যুক্ত হবে। তাহলে প্লাসের পূর্বে আছে কি তো, আমরা বললাম পরশিকার পি তয়ের সাথে র ফলা দিলে হয় এই যে এরকম পিত্র। এখানে রয়েছে কি থয়রেফ, এই যে দিয়ে দিলাম আমরা থয়রেফ, এই যে হয়ে গেল পিত্র অর্থ। তাহলে পিত্র অর্থর সন্ধি বিচ্ছেদটা হলো পিতৃযুগ অর্থ। স্যার পিত্র অর্থ কথাটার অর্থটা কি? পিত্র অর্থ কথার অর্থ হচ্ছে পিতার ঔরস থেকে পাওয়া বা উত্তরাধিকার সূত্রে পাওয়া যে অর্থ তাকে বলা হয় পিত্র অর্থ। আচ্ছা দেখুন আরো এক্সাম্পল দেখুন, আমরা বললাম পিতৃ যুগ আলয়। দেখুন কি ঘটনা ঘটলো, এখানে আছে কি রিকার মানে কি রি, এই পাশে আছে কি আ, দুইটা মিলে কি তৈরি করবে অন্তস্থ র। এই অন্তস্থ রটা ফলারূপে বসবে কোথায়? তয়ের সাথে। তাহলে আমরা বসাইলাম পি, তয়ের সাথে র ফলা পিত্র, এর সাথে আছে লয়, এই যে আমরা দিয়ে দিলাম লয়। তাহলে শব্দটা কি পিত্রলয় নাকি পিত্রালয়? হ্যাঁ শব্দটা হলো পিত্রালয়, বাট আমরা সন্ধি করে ফেলছি, আমাদের অর্থটা হয়েছে পিত্রলয়। কেন পিত্রলয় হয়েছে এর ব্যাখ্যাটা যদি আপনি একবার বুঝে যান, তাহলে এর পরবর্তীতে আমরা যত নিয়ম পড়াবো সবই আপনি পেয়ে যাবেন, সবই আপনি পেয়ে যাবেন, সব নিয়ম আপনি ওটাই পাবেন। দেখুন এখানে রি বাদ দিলে অন্য স্বরবর্ণের মধ্যে বর্ণ আছে 10টা। কয়টা বর্ণ আছে? 10টা। এই 10টা বর্ণের মধ্যে একটা বর্ণ আছে স্বর অ। এই স্বর অ বর্ণটা যদি শব্দের শুরুতে আসে, স্বরবর্ণের মধ্যে একটা বর্ণ আছে অ, এই অ বর্ণটা পরপদে আসলে শুধুমাত্র র তৈরি করব আর র ফলারূপে বসে যাবে পূর্বের প্লাসের পূর্বের ধ্বনিটার সাথে। আর এই স্বরবর্ণ অ ব্যতীত আরো বাকি রইল 9টা বর্ণ, এই 9টা বর্ণের কোনো একটা বর্ণ পরপদে আসলেই সেই বর্ণটার কার আছে, কার সহ রফলার সাথে বসবে। তাহলে এই যে এখানে দেখুন আমরা আনছি স্বরধ্বনি স্বর আ, এর একটা কার আছে, এই যে এর কারটা এখানে বসায় দিতে হবে, এই যে হয়ে গেল পিত্রালয়। এখন কথা হলো স্যার আমরা নিয়মটা পড়তাছিলাম রফলার, তাহলে রফলার জন্য আমরা পূর্বপদে রিকার দিয়ে দিয়েছি, আর এই যেখানে আকার ছিল বিদায় আমরা পরপদে আ নিয়েছি। যদি এখানে আকারটা না থাকতো তাহলে কিন্তু আমরা এখানে আ নিতাম না, আমরা এখানে নিতাম অ, অলয়। অলয় কথার কোনো অর্থই নাই, আর অলয় দিয়া পিত্রালয়ের সন্ধিটা হবেই না, এজন্য এখানে আলয় আছে, যে শব্দটা মূল শব্দটা পিত্রালয়, আর এখানে আ আছে বিদায় আমরা এখানে আ নিয়েছিলাম। আচ্ছা এখন আমরা একটা শব্দই পাশে লিখব, এখান থেকে সন্ধি বিচ্ছেদ করে আপনাদেরকে দেখাবো, যদি এইটা খুব পেস লেগে যায় থাকে। এটা মুছে দেই, আগে মুছে দিয়ে পরে দেখাই। দেখুন আমরা এবার লিখব পিত্রই সর্য, পিত্রই সর্য। একটু খেয়াল করেন আমরা যে নিয়মটা পড়তাছি এটা হলো রফলার, আর রফলা থাকার কারণে আমরা পূর্বপদে রিকার দিয়ে দেই। তাহলে এখানে মূল বর্ণটা কি তো, তাহলে তো এর সাথে আমরা রিকার দিয়ে দিলাম পি, তো এর সাথে রফলা পিতৃ। একটু খেয়াল করে দেখুন তো এই রফলাটার সাথে একার আকার রস্বইকার দীর্ঘইকার কিছু আছে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা বলছি এই রফলাটার সাথে তৈ রফলাটার সাথে একার আকার রস্বইকার দীর্ঘইকার কিছু আছে কি? এটা কি তাইলে? ওইকার আছে। তো এই সহজ কথাটা আপনারা কইতে পারেন না, এতদিন এইটুকু বাংলা শিখাইলাম আপনারা রে। তাহলে এখানে ওইকার আছে, ওইকার থাকার কারণে আমরা এখানে ওই নিব, এই যে ওই নিলাম। আর এখানে কি আছে? সর্য, এই যে নিলাম সর্য। তাহলে সন্ধি বিচ্ছেদটা হলো পিতৃযুগ ঐশ্বর্য ইকুয়াল টু পিতৃ ঐশ্বর্য। কিভাবে হলো দেখুন, এই যেখানে আছে কি রি, আর এখানে আছে কি ওই,
তাহলে রি ব্যতীত অন্য বর্ণ থাকলেই দুইটা মিলে তৈরি করবে কি অন্তঃস্থ র তৈরি করবে। এই যে অন্তঃস্থ র তৈরি করলো, এই রটা ফলা রূপে প্লাসের পূর্বের বর্ণটার সাথে যুক্ত হলো। তাহলে আমরা বসাইলাম পি, তো এর সাথে র ফলা পিত্র, এর সাথে আছে কি সর্য, এই যে নিলাম আমরা সর্য। দেখেন পিত্রই সর্য হইল না। তাহলে এখানে যে ওই নিছিলাম, এই ওই এর একটা কার আছে না, এই কারটা এখানে দেয়া দেন, এই যে হয়ে গেল পিত্রই সর্য। এখন কথা হলো ওইটা আমরা নিছি করতে, এখানে ওই কার ছিল দিকেই তো আমরা এখানে ওই নিছি। এখানে যদি ওই কার না থাকতো তাহলে আমরা এখানে অ নিতাম, আর এখানে ওই কার আছে বিধায় আমরা এখানে ওই কার নিয়েছি। বলেন এই নিয়মটা বুঝলেন? একটা ব্যতিক্রম নিয়ম পড়াইছি, যদি এটা না বুঝেন তাহলে এর পরবর্তীতে যত নিয়ম আছে একটাও বুঝবেন না, তাহলে ঝামেলা পড়ে যাবেন। কেবল পড়াইতেছি 9 নাম্বার নিয়ম, এরপরে পড়ামু 10, 11, 12 নাম্বারে একটার মধ্যে 4টা নিয়ম আছে, এবং 4টা নিয়মের মধ্যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অর্থাৎ এই নিয়মের পরে যতগুলো নিয়ম পড়াবো সবগুলোর মধ্যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এটা যদি আপনি না বুঝেন তাহলে বাকি নিয়মগুলো বুঝবেন না। দেখুন এটা ছিল আমার, হ্যাঁ সবগুলো দেয়া আছে। এটা হচ্ছে আমাদের 9 নাম্বার নিয়ম। দেখুন 10 নাম্বার নিয়মটা একই রকম থিওরিকে ফলো করবে। আপনি 10 নাম্বার নিয়মটা বোঝার চেষ্টা করুন, দেখুন বোঝেন কিনা। নিয়ম 10 আমরা বললাম পূর্বপদে রস্যই অথবা দীর্ঘই, পরপদে অন্য স্বরবর্ণ স্বরবর্ণ যদি থাকে তাহলে দুইটা মিলে যেটা তৈরি করবে এটা হলো অন্তস্থ জ, আর এই জটা ফলা রূপে প্লাসের পূর্বের ধ্বনির সাথে যুক্ত হবে। তাহলে এতক্ষণ ছিল পূর্বপদে রি এবং রিকার, অন্য পদে স্বরবর্ণ অন্য স্বরবর্ণ তৈরি করছিল অন্তস্থ র, ফলারূপে বসছিল। এখন আমরা দেখলাম পূর্বপদে ওই রশ্মি না হয় দীর্ঘই, পরপদে অন্য স্বরবর্ণ তৈরি করবে অন্তস্থ জ, ফলারূপে প্লাসের পূর্বের বর্ণের সাথে যুক্ত হবে। এক্সাম্পল দেখুন, আমরা বললাম অতি যোগ অন্ত, তাহলে তো এর সাথে আছে কি রস্যই, এই পাশে আছে কি অ। দেখুন তো রস্যই দীর্ঘই ব্যতীত অন্য বর্ণ আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে। তাহলে এই দুইটা মিলে যেটা তৈরি করেছে সেটা অন্তস্থ জ, আর এই অন্তস্থ জটা ফলারূপে বসবে কোথায়, তো এর সাথে। তাহলে আমরা বসাইলাম অ তো, ও তো এর সাথে জ ফলা, এই যে হয়ে গেল অত্ত, এর সাথে নয়তো, এই যে দিয়ে, এই যে হয়ে গেল অত্যন্ত। অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদটা অতি যুগ অন্ত। একটু খেয়াল করেন, এই জফলাটার সাথে একার আকার রস্যইকার দীর্ঘইকার কিছু নাই বিদায় আমরা এখানে ও নিয়েছিলাম। এই জফলাটার সাথে বা ত এর সাথে যেটাই থাকতো, জফলা ব্যতীত যদি আকার থাকতো তাহলে আমরা এখানে আ নিতাম, যদি রস্যইকার থাকতো তাহলে আমরা এখানে রস্যই নিতাম, এখানে যদি একার থাকতো তাহলে আমরা এখানে এ নিতাম, এখানে যদি ঐকার থাকতো তাহলে আমরা এখানে ঐকার নিতাম। আরেকটা এক্সাম্পল দেখেন, দেখার পরে বুঝেন কিনা দেখুন। আমরা বললাম ইতি যোগ আদি, জীবন ভরা মুখস্থ করছিলেন, কিভাবে হয়েছে সেটা আজও জানেন না, আজকে একটু দেখেন। তো এর সাথে আছে রস্যই, এই পাশে আছে আ, দুইটা মিলে তৈরি করবে অন্তস্থ জ, ফলারূপে বসবে তো এর সাথে। তাহলে আমরা বসাইলাম ইতো এর সাথে জ ফলা, ইত্ত এর সাথে দি, এই যে ইত্যাদি শব্দটা কি ইত্যাদি না ইত্যাদি, তার মানে এই যেখানে আনিছিলাম এর একটা কার আছে যেখানে বসায় দেন, এই যে হয়ে গেল ইত্যাদি। এখন কথা হলো এইখানে আকার আছে বিদায় আমরা এনে আনিছি, এখানে আকার যদি না থাকতো তাহলে আমরা এখানে ও নিতাম। ব্যাপারটা কি বুঝছেন? তার মানে পরপদে যে বর্ণটা আসবে এই বর্ণটা অবশ্যই জফালার সাথে থাকবে বিদায় আমরা ওটা এখানে আনবো। বুঝলেন? বলুন এই নিয়ম বুঝলেন? একটু কঠিন হয়ে গেছে কি? হ্যাঁ দেখুন আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেই। আমরা যদি বলি প্রতি, প্র্যাকটিস করলে ঠিক হবে না, আপনি যদি না বুঝেন তাহলে প্র্যাকটিস করবেন কি, প্রতি যোগ উপকার, উপকার তো এর সাথে আছে কি রস্যই, এ পাশে আছে কি রস্যু, দুইটা মিলে তৈরি করবে কি অন্তস্থ জ, এই জটা ফলারূপে বসবে কোথায়, তো এর সাথে। তাহলে আমরা বসাইলাম তো এর সাথে প্রত, এর সাথে জ ফলায় যে প্রত্য, এর সাথে পকার কা অন্তস্থর উপকার, তাহলে এটা প্রত্যপকার না। এই যে পাশে রস্যু নিয়েছিলাম, এই যে রস্যু কারটা এখানে বসায় দেন, এই যে প্রত্যুপকার মানে পরের উপকার। বুঝছেন?
দেখুন আমরা আরো একটা এক্সাম্পল দেই আপনাদেরকে এটা বোঝানোর জন্যই এক্সাম্পল দিতেছি বাড়াইয়া। যদি না বুঝেন তাহলে সামনে আরো 5টা নিয়ম আছে, বুঝবেন না। একই রকম আরো 5টা নিয়ম আছে, কেবল 2টা পড়াইছি, আরো 5টা আছে। আমরা যদি বলি অতি যোগ উক্তি, তাহলে তয়ের সাথে আছে কি রস্যই, এ পাশে আছে কি রস্যু। এই যে দেখেন রস্যই ব্যতীত অন্য বর্ণ রস্যু আছে, 2টা মিলে তৈরি করবে অন্তস্থ জ, ফলা রূপে বসবে তয়ের সাথে। তাহলে আমরা বসাইলাম অত অত, এর সাথে জ ফলা অত্ত, এর সাথে কয় তৈ রস্যইকার অত্যক্তি না। এই যে পাশে রস্যু নিছিলাম, এর কার আছে দেখুন, এই যে এটার উচ্চারণটা হলো, ওইটার শব্দটা হলো অত্যুক্তি। তাহলে এই অত্যুক্তির সন্ধি বিচ্ছেদটা অতি যোগ উক্তি। আচ্ছা, এটা ছিল আমাদের 9 নম্বর নিয়ম। এবার দেখুন 10 নম্বর নিয়মটা এই একই রকম। এখানে রস্যই আর দীর্ঘই দিছি, এখন আমরা এখানে দিব রস্যু অবলিক দীর্ঘ প্লাস পরপদে অন্য স্বরবর্ণ, 2টা মিলে যেটা তৈরি করবে এটা ব, আর এই বটা ফলা রূপে প্লাসের পূর্বের বর্ণের সাথে যুক্ত হবে। দেখুন কিভাবে, আমরা বললাম সু যোগ অল্প, এই যে দেখেন দন্তস্বর সাথে আছে কি রস্যু, এই পাশে আছে কি অ, তাহলে রস্যু ব্যতীত অন্য বর্ণ আছে, 2টা মিলে তৈরি করবে ব। এই বটা ফলা রূপে বসবে স এর সাথে, তাহলে আমরা বসাইলাম দন্ত স, এর সাথে ব ফলা স, এই যে এর সাথে লয় পয়, এই যে হলো স্বল্প, তাহলে স্বল্পর সন্ধি বিচ্ছেদটা হলো সুযোগ অল্প স্বল্প। এবার আমরা যদি বলি আরো দেখেন, ত দন্ত নতন, এর সাথে রস্যকার তনু, এর সাথে দীর্ঘ ইকার দীর্ঘই, তাহলে এর সাথে আছে কি রস্যু, এর সাথে আছে কি দীর্ঘই, তাহলে রস্যু দীর্ঘ ব্যতীত অন্য বর্ণ আছে, 2টা মিলে তৈরি করবে ব। এই বটা ফলা রূপে বসবে দন্ত ন এর সাথে, তাহলে আমরা বসাইলাম ত দন্ত নতন, এর সাথে ব ফলা তন্ন, এই যেখানে দীর্ঘই নিছিলাম, এই যে কার আছে বসায় দেন, এই যে তন্নি, তাহলে তন্নি বানানটা এরকম, তন্নি সন্ধি বিচ্ছেদটা তনু যোগ দীর্ঘই। বুঝলেন? আরো এক্সাম্পল দিমু। আরেকটা যেটা দিমু এটা কঠিন, এমন ভয়ঙ্কর কঠিন এক্সাম্পল এখন দিমু যেটা বাংলার স্যারেরাও পারে না। দেখুন আমরা বলবো গুরু, গুরু যোগ দীর্ঘই। দেখুন অন্তস্তর সাথে আছে কি রস্যু, এই পাশে আছে কি দীর্ঘই, 2টা মিলে তৈরি করবে কি ব, ফলারূপে বসবে কোথায় অন্তস্তর এর সাথে, তাহলে আমরা বসাইলাম গু অন্তস্তর গুর, এর সাথে ব ফলা গুরব, এই যে এর সাথে দীর্ঘ ইকার গুরবি। দেখুন শব্দটা এরকম না কেন, আমাদের বাংলা ভাষায় একটা শব্দও নাই যে অন্তস্থ র এর সাথে ব ফলা রূপে বসতে পারে। তাই তিনি কি করবেন, অন্তস্থ রটা তার রূপটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়া বকে তার মূল রূপটা দিয়ে দিবেন, এই যে এইভাবে দিয়া অন্তস্থ রটা এর উপরে যায় বসবেন গুরবি। এখন কথা হলো এই শব্দটার মধ্যে অন্তস্তর আগে ব পড়ে, এখানে অন্তস্তর আগে ব পড়ে কেন, রেপ সবসময় মূল বর্ণের আগে বসে, সে তার অবস্থানটা ঠিকই রাখছে, শুধু রূপের পরিবর্তন করেছে। এবার আসুন এই গুরবি কথার অর্থটা কি, গুরবি কথার অর্থ হচ্ছে গুরুর বউ, গরুর বউ না, গুরুর বউ। জি, গরুর বউকে বলা হয় গুরবি। বুঝলেন? হুম, আচ্ছা দেখুন এবার আমরা 12 নম্বর নিয়মটা পড়াবো, আর 12 নম্বরে একসাথে নিয়ম আছে 4টা। দেখুন পূর্ব পদে যদি থাকে এ, পরপদে অন্য স্বরবর্ণ, আহা পূর্ব পদে এ থাকবে, হ্যাঁ পূর্ব পদে এ থাকবে, পরপদে থাকবে অন্য স্বরবর্ণ, মানে কি এ ব্যতীত অন্য স্বরবর্ণ, অন্য স্বরবর্ণ, তাহলে 2টা মিলে যেটা তৈরি করবে সেটা হলো অয়। পূর্ব পদে যদি ওই থাকে, পরপদে অন্য স্বরবর্ণ, তাহলে 2টা মিলে যেটা তৈরি করবে সেটা হলো আয়। পূর্ব পদে উ থাকবে, পরপদে অন্য স্বরবর্ণ, 2টা মিলে যেটা তৈরি করবে সেটা অপ। পূর্ব পদে ও থাকবে, পরপদে অন্য স্বরবর্ণ, 2টা মিলে যেটা তৈরি করবে সেটা হলো আপ। আপ এটি কোথায় থাকবে, শব্দের মধ্যেই থাকবে। দেখুন এই 4টা নিয়ম একসাথে, 4টা নিয়ম, এটা হলো 12র ক, এটা হলো 12র খ, এটা হলো 12র গ, এটা হলো 12র ঘ, 4টা নিয়ম একসাথে।
আমরা ক এর এক্সাম্পলটা দিতেছি। আমরা বললাম নয়ন, আমরা বললাম শয়ন, আমরা বললাম বয়ন, আমরা বললাম চয়ন। একটু খেয়াল করে দেখুন, এই সব কয়টা শব্দের মধ্যে অন্তস্থ অ আছে, অন্তস্থ অ আছে। আর অন্তস্থ ওর আগের বর্ণটা দন্ত ন, এর সাথে একটা অ আছে, শ এর সাথেও আছে, বয়ের সাথেও আছে, চ এর সাথেও আছে। তাইলে অ অন্তস্থ অয় অয়, অ অন্তস্থ অয়, অ অন্তস্থ অয় অয়, অ অন্তস্থ অয়। তাহলে এই সব কয়টা শব্দের মধ্যে অয় আছে। ওই থাকার কারণে আমরা এই যে যার পরে ওই আছে এই বর্ণটার সাথে আমরা কি লাগাই দিব, একার লাগাই দিব। তাহলে আমরা দিলাম দন্ত নয় একার নে। এখন দেখুন অন্তস্থ ও এর সাথে আকার একার রস্বইকার দীর্ঘইকার কিছুই নাই। কিছু না থাকার কারণে এখানে একটা ও আছে। তাহলে আমরা নিলাম ও, আর এই যেখানে আছে দন্ত ন, ও দন্ত ন অন। তাহলে নয়নের সন্ধি বিচ্ছেদটা নে যুগ অন, নয়ন। কথা হলো স্যার নয়ন কিভাবে হলো আমরা একটু দেখি, চলুন দেখি। এই যেখানে আছে এ, এ পাশে আছে অ। দেখুন তো, পূর্বপদে এ, পরপদে অন্য স্বরবর্ণ, পূর্বপদে এ, পরপদে এ ব্যতীত অন্য স্বরবর্ণ আছে। থাকলে দুইটা মিলে তৈরি করবে অয়। আর এই অয়টা বসবে কোথায়, এই যে প্লাসের পূর্বের বর্ণটার সাথে বা ধ্বনিটার সাথে। তাহলে আমরা বসাইলাম দন্ত ন, এর সাথে ও টু অ আছে, আমরা জাস্ট অন্তস্থটা নিলাম, এই যে নিলাম অন্তস্থ। আর এই যেখানে আছে দন্ত ন, এই যে বসাই দিলাম, এই যে হয়ে গেল নয়ন। তাহলে নয়নের সন্ধি বিচ্ছেদটা নে যুগ অন, শয়নের সন্ধি বিচ্ছেদটা সে যুগ অন, বয়নের সন্ধি বিচ্ছেদটা বে যুগ অন, চয়নের সন্ধি বিচ্ছেদটা সে যুগ অন। বলেন বুঝছেন? ধন্যবাদ। দুই নাম্বারটা হ্যাঁ বুঝি না, আজকে রাখিয়ে দিমু। এটা পড়াইয়া শেষ করুন লাগবো। স্বরবর্ণ সন্ধি 2 দিন ধরে পড়াইতাছি, এই যে শেষ না করি তাহলে হইব। দেখুন আমরা এই নিয়মটা দেখাই। আমরা বললাম নায়ক, আয়ের আয়ের নিয়ম নায়ক। আমরা বললাম গায়ক, আমরা বললাম সায়ক, আমরা বললাম বায়ক। দেখুন সব কয়টা শব্দের মধ্যে অন্তস্থ আছে এবং অন্তস্থর আগে আ আছে। তাহলে এই যে আয় আছে, আয় আছে, আয় আছে, আয় আছে। আয় থাকলে আমরা পূর্বপদে আয়ের আগে যে বর্ণটা আছে এই বর্ণটার সাথে ঐকার বসায় দিব, এই যে ঐকার বসায় দিব। আমরা বসায় দিলাম ন ঐকার নই যুগ। অন্তস্থর সাথে একার আকার রস্বইকার দীর্ঘইকার কিছুই নাই, কারণ এই আটা হলো বয়ের সাথে, এই আটা শয়ের সাথে, এই আটা গয়ের সাথে, এই আটা নয়ের সাথে। অন্তস্থর সাথে কিছু নাই। কিছু না থাকার কারণে এখানে একটা ও আছে। আপনি উচ্চারণ করেন নায়ো, এই যেখানে ও আছে, আর এই যে ক, আমরা নিলাম ক, এই যে নায়ক। তাহলে নায়কের সন্ধি বিচ্ছেদটা নৈযুগ ক। কিভাবে নায়ক হলো স্যার একটু দেখি, চলুন দেখি। এই যে এখানে ওই আছে, এখানে ও আছে, দুইটা মিলে তৈরি করবে আয়। এই আয়টা বসবে কোথায়, এই যে প্লাসের পূর্বের বর্ণটার সাথে। তাহলে আমরা বসাইলাম দন্ত ন, এর সাথে আকার না, এর সাথে অন্তস্থ অ, নায়ক, এই যে এর সাথে ক, এই যে হয়ে গেল নায়ক। ঠিক এরকমই গায়কের সন্ধি বিচ্ছেদটা গৈযুগ অ ইকুয়াল টু গায়ক, সায়কের সন্ধি বিচ্ছেদটা সৈযুগ অ ইকুয়াল টু সায়ক, বায়কের সন্ধি বিচ্ছেদটা বৈযুগ অ ইকুয়াল টু বায়ক। বলুন কে বুঝেন নাই? বুঝেছেন? একটু কথা টথা কইেন, বেশি প্রেসার হয়ে যাইতেছে। হ্যাঁ কি বলে? আচ্ছা, আর দুইটা পড়া আছে, দুইটা নিয়ম আছে, দুইটা পড়ায় শেষ করে দেই। দেখুন এখানে শব্দের মধ্যে আমরা অ পাবো। আমরা বললাম লবণ, আমরা বললাম পবন, আমরা বললাম দ্রবণ, দ্রবণ, দ্রবণ বানানটা মূর্ধন্য। আমরা বললাম দ্রবণ, আমরা বললাম পবিত্র, পবিত্র। এর সন্ধি বিচ্ছেদ গুলো কেমন দেখুন। তাহলে প্রত্যেকটা শব্দের মধ্যে ব আছে, ব আছে, ব আছে, ব আছে, ব আছে। বয়ের আগে পয়ের সাথে ও আছে, লয়ের সাথে ও আছে, আর দয়ের সাথে ও আছে। পয়ের সাথে এই বয়ের সাথে আছে কি আর একটা রস্যই, পয়ের সাথে আছে ও, তাহলে অব আছে। প্রত্যেকটা শব্দের মধ্যে অব আছে। অব থাকলে আমরা ওকার বসায় দিব, লয়ের সাথে বসায় দিলাম লো, ওকার লো যোগ। বয়ের সাথে একটা ও আছে, যে ও নিলাম, আর এই মূর্ধন্যটা হবে না, এটা হবে দন্তন্য। মনে রাখবেন অন একটা প্রত্যয়, আর এই অন প্রত্যয় সবসময় দন্তন্য দিয়েই হয়, মূর্ধন্য হবে না।
তাহলে এর সাথে আছে কি, ল এর সাথে আছে কি উ, এই পাশে আছে কি অ। এই যে পূর্বপদে উ, পরপদে অন্য স্বরবর্ণ, দুইটা মিলে যেটা তৈরি করবে সেটা অপ। আর এই অপটা বসবে কোথায়, এই যে ল এর সাথে। তাহলে আমরা বসাইলাম ল, ল এর সাথে ওটু ও আছে, আমরা নিলাম ব, এই যে নিলাম ব, এই দন্তনটা মূর্ধন্য হয়ে বসবে, এই যে হলো লবণ। তাহলে লবণের সন্ধি বিচ্ছেদটা ল যুগ অন, লবণ। পবনের সন্ধি বিচ্ছেদটা প যুগ অন, পবন। দ্রবণের সন্ধি বিচ্ছেদটা দ্রৌ যুগ অন, দ্রবণ। এইটা একটু ব্যতিক্রম, দেখুন এটা কিভাবে হলো। আমরা বসাইলাম প উকার পু, এই যে দেখেন বয়ের সাথে আকার একার রস্যইকার দীর্ঘইকার কিছু আছে, কি আছে, রস্যইকার আছে, তাই আমরা পরপদে নিব রস্যই, এর সাথে তৈরফলা, এই যে তৈরফলা। তাহলে ইত্র, পয়ের সাথে আছে কি উকার, এই পাশে আছে কি রস্যই, দুইটা মিলে তৈরি করবে কি অপ। এই অপটা বসবে কোথায়, পয়ের সাথে। তাহলে আমরা বসাইলাম প, পয়ের সাথে ওটু ব আছে, ও আছে, নিলাম ব, প ব, এর সাথে তৈরফলা, এই যে পবত্র। শব্দটা হয় নাই, এই যে রস্যই নিছিলাম, এই রস্যই কাঠটা এখানে দিয়ে দেন, এই যে হয়ে গেল পবিত্র। এখন স্যার এখানে রস্যইটা নিছি করতে আমরা, এই যেখানে বয়ের সাথে রস্যই ছিল দিকেই তো নিছি, এখানে বয়ের সাথে কিছু নাই এই জন্য অনিছি, এই যেখানে বয়ের সাথে কিছু নাই এই জন্য অনিব, বয়ের সাথে কিছু নাই অনিব, বয়ের সাথে রস্যই আছে রস্যই নিছি। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে সর্বশেষ 12 ঘ। আমরা বললাম ভা বুক, আমরা বললাম না বিক, আমরা বললাম পা বক। একটু খেয়াল করেন, এই যে ব, এই যে আ আপ, এই যে ব, এই যে আ আপ, এই যে ব, এই যে আ আব আছে। তাহলে রস্যকার বয়ের পরে, রস্যইকার বয়ের পরে আগে আছে আব। তাহলে আব থাকলে আমরা যার পরে আব আছে তার সাথে আমরা উকার বসায় দিব। তাহলে বয়ের সাথে আমরা বসায় দিব উকার, ব উকার বউ। এই যে বয়ের সাথে আছে রস্যু, আমরা এই পাশে নিব রস্যু, আর এই যে ক উক, তাহলে বউ যুগ উক ইকুয়াল টু ভাবুক। কিভাবে হয় দেখুন, এখানে আছে ঔকার, এখানে আছে রস্যু, এই যে পূর্বপদে ঔ, পরপদে অন্য বর্ণ, অন্য বর্ণ দুইটা মিলে তৈরি করছে আপ। তাহলে আপটা বসবে কোথায়, যে বয়ের সাথে। আমরা বসায় দিলাম এখানে ভ, এর সাথে আকার ভা, এর সাথে ব, ভাব, এর সাথে ক, এই যে ভাবক। না, এই যে রস্যু নিছিলেন, এই যে কাঠটা এখানে দিয়ে দেন। এখন এখানে রস্যু কাঠটা আসিল বিদায় আমরা এখানে রস্যু নিছি। ব্যাপারটা বুঝলেন? তাহলে ভাবুকের সন্ধি বিচ্ছেদটা কি, ভৌজুক উক, বাবু। তাহলে নাবিকের সন্ধি বিচ্ছেদটা কি, নৌজুক ইক, নাবিক। পাবকের সন্ধি বিচ্ছেদটা কি দেখুন, এই যে আব আছে, তাহলে আমরা বসায় দিলাম প উকার পৌ যুগ, বয়ের সাথে কিছুই নাই এই জন্য ও আছে, তাহলে অক। এর সাথে আছে কি ঔ, এর সাথে আছে কি অ, দুইটা মিলে তৈরি করবে এই যে আপ। আপটা বসবে কোথায়, প এর সাথে। আমরা বসায় দিলাম প, এর সাথে আকার পা, এর সাথে ব, পাবো, এই যে এর সাথে ক, এই যে পাবো। বলেন বুঝলেন? এটাই হলো আমাদের স্বরসন্ধির নিয়মগুলোর আলোচনা। এর বাইরে বাংলাদেশের বাজারে, ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গ, বিহার, মেঘালয়, ত্রিপুরা রাজ্য সহ এর বাইরে আর স্বরসন্ধির কোনো নিয়ম নাই। যদি চাঁদের দেশ থেকে কোনো বাংলা টিচার এসে আপনার স্বরসন্ধির কোশ্চেন না করে, যদি মানুষে কোশ্চেন করে, এই পৃথিবী গ্রহের মানুষে, তাহলে এই নিয়মের বাইরে কোশ্চেন করার ক্ষমতা নাই। কোশ্চেন করলে এখান থেকেই করব। আপনি আমার নিয়মগুলো বারবার অনুধাবন করার চেষ্টা করুন, ভিডিওগুলো বারবার দেখেন, কোশ্চেন এখান থেকে আসবে, আপনি আনসার করতে পারবেন। কতগুলো শব্দ আছে যেগুলো নিয়ম মানে না, স্বরসন্ধির মধ্যে পড়েছে, এগুলাকে বলা হয় নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এই নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি শব্দগুলো মনে রাখার জন্য আমরা একটা কৌশল আপনাদেরকে দিতে পারি। সেই কৌশলটা একটু শুনুন। স্বৈর রাজা গবেন্দ্র, তার 2 মন্ত্রী গবেশ্বর ও সদ্যোধনকে সাথে নিয়ে সকালবেলার মারতণ্ড দেখবেন বলে গোবাক্ষ পথে তাকালেন। তাকায়ে তিনি একদিকে দেখলেন সারঙ্গ হাতে এক প্রৌঢ় কুলটা নারী, তার সীমন্ত এলোমেলো ও রক্ত ওষ্ঠ। অন্যদিকে দেখলেন অক্ষুহিনী সহ রাজার অন্যান্য মন্ত্রীরা ক্ষমতাচ্যুত করার জন্য এগিয়ে আসছে, অর্থাৎ আজকাই রাজার ক্ষমতার শেষ দিন। এখানে কয়েকটা শব্দ আছে, স্বৈর, গবেন্দ্র, গবেশ্বর, শুদ্ধোদন, মারতণ্ড, গোবাক্ষ, তারপরে হচ্ছে সারঙ্গ, প্রৌঢ়, কুলটা, সীমন্ত, এলোমেলো, অন্যান্য এবং অক্ষয়িনী। এগুলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এই শব্দগুলো আপনাকে মনে রাখতে হবে, এর বিচ্ছেদগুলো আপনাকে মনে রাখতে হবে। এখানে 13টা শব্দ আছে। এই 13টা শব্দ ছাড়াও আরো 3টা শব্দ আছে, যেগুলো সচরাচর নবম দশম শ্রেণীর বোর্ড বই সহ অন্যান্য বইগুলোতে এই 13টা পাওয়া যায়। আমরা এই 13টার বাইরেও অনেক বই গবেষণা করে আরো 3টা শব্দ পেয়েছি। একটা হলো দর্শান,
দর্শন, আরেকটা হলো প্রেষণ, প্রেষণ, আরেকটা হলো বিম্বউষ্ঠ, বিম্বউষ্ঠ, বিম্বউষ্ঠ। এই তিনটা শব্দ। দর্শনের সন্ধি বিচ্ছেদ দশ যুগ ঋণ দর্শন, প্রেষণের সন্ধি বিচ্ছেদ প্রযুগ এষণ প্রেষণ, এরপরে বিম্বউষ্ঠর সন্ধি বিচ্ছেদ বিম্বযুগ উষ্ঠ বিম্বউষ্ঠ। এই শব্দগুলো সবই আমাদের বইয়ে দেয়া আছে এবং সব বইয়ে দেয়া আছে, আপনারা পড়ে নিতে পারবেন। তবে কথা হলো আমি যে টেকনিকটা দিছি সেটা হয়তো বা আপনি সব বইয়ে পাবেন না। তাহলে এটাই ছিল আমাদের স্বরসন্ধির আলোচনা। নেক্সট ক্লাসে আমরা পড়ানোর চেষ্টা করব ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি থেকে কারো কোনো কোশ্চেন থাকলে তৈরি করে রাখবেন, আগামী ক্লাসে আনসার দিয়ে আমরা ব্যঞ্জন সন্ধির আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী লাইভ সেশনে। আল্লাহ হাফেজ।